ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। মারুফ কামাল খানকে দিয়ে শুরু করি। আজকে যে অভিযোগ, ধরেন শেখ হাসিনা বলেছিলেন তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। অভিযোগটা এরকমও আসছে যে তার পিয়ন যদি 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়, আর এখনকার 7 মাসেই একজন উপদেষ্টার এপিএস 300 কোটি টাকার বেশি কামাই করেছে। বিষয়গুলো কেমন না? তাহলে কি পরিবর্তন আনা হলো এই দেশের? না, এ বিষয় নিয়ে মন্তব্য করা একটু কঠিন, কারণ প্রথম উদাহরণ যেটা আপনি দিলেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজেই বলেছেন যে তার একজন মিনিয়াল স্টাফ, অতি ক্ষুদ্র কর্মচারী, যে হেলিকপ্টার ছাড়া চলে না, যে 400 কোটি টাকার সম্পদের মালিক। আর এখন যে অভিযোগটা এসছে 2 জন উপদেষ্টার পার্সোনাল স্টাফের বিরুদ্ধে, এটা কিন্তু এখনো অভিযোগ আকৃতিতেই আছে। উপদেষ্টারা কেউ কিন্তু এটা স্বীকার করেননি, তারা কিন্তু বলেননি। এটা এখন তদন্তাধীন একটা বিষয়, তদন্ত হোক। আর আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে ক্ষমতাবানদের এবং তাদের চারপাশে যারা থাকে তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, এগুলো খুব গা সহা হয়ে গিয়েছিল। 400 কোটি টাকা এটা হাসতে হাসতে কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন। এটা কিন্তু সমাজে ক্রিয়া প্রতিক্রিয়াও কমে গিয়েছিল। আজকে কিন্তু মানুষ অনেক বেশি সংবেদনশীল এই অভিযোগের ব্যাপারে। যারা ক্ষমতাবান, যে কোনো অভিযোগ আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, মেইন স্ট্রিম মিডিয়াতেও আসছে। সুতরাং মানুষ কিন্তু এখন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতাবানদের বিশেষ করে দুর্নীতি অনিয়মের ব্যাপারে অনেক বেশি সংবেদনশীল। অভিযোগ এসছে, এই অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং তদন্তে যদি তারা অপরাধী সাব্যস্ত হয় তাহলে নিশ্চয়ই তার বিচার আমরা দাবি করি। আর যদি সাব্যস্ত না হয় তাহলে তারা বেরিয়ে যাবে, এইটুকুই। জি, এম আব্দুল্লাহ, আপনি কিছু যুক্ত করবেন? ধন্যবাদ। ডিবিসির এই শো যারা দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, এই বিষয়টি নতুন বাংলাদেশের জন্য এটা আমি বিশ্বাস করি যে এটাই নতুন বাংলাদেশে আমাদের চাওয়ার জায়গাটা এটাই ছিল, যে শাসক হিসেবে যারা থাকবেন, শাসনতন্ত্রে যারা থাকবেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা তাৎক্ষণিকভাবে সেটা আমলে নেওয়া হবে এবং দুদক যে সংস্থাটি, সেটি এক ধরনের সরকারের একটা বসংবদ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেখান থেকে গত 15 বছরে আমরা দেখেছি যে 15 বছর জুড়েই তার 18 বছর আগের যে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারের মন্ত্রী এমপিদের দূরবীন দিয়ে খোঁজা হয়েছে যে তাদের কোনো দুর্নীতি আছে কিনা। তো আমরা সেই শাসন, সেই পরিস্থিতি, সেই বাংলাদেশ থেকে আমরা উন্নীত হয়ে এখন নতুন বাংলাদেশে নতুন ধারণার, নতুন প্রত্যাশার, নতুন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা দেখছি যে ক্ষমতাসীন 2 জন উপদেষ্টা তাদের স্টাফদেরকে বলা হচ্ছে সরিয়ে দেয়া হয়েছে অভিযোগ আসার পরে। আবার তাদের পক্ষ থেকে আমি একটি বক্তব্য দেখেছি, অন্তত যেটা এলজিআরডি উপদেষ্টার যিনি স্টাফ, তিনি বলেছেন যে আমি পিএসসিতে পরীক্ষা দেওয়ার জন্য আমি নিজে থেকে আবেদন করে সরে এসেছি। এটা কোনটা সত্য সেটা আমাদের তদন্তের পর হয়তো আমরা জানতে পারবো। তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন যে আমাকে সরিয়ে দেওয়া হয় নাই, যদিও সেখানে 2টি আদেশ হয়েছে। প্রথমে তাকে সরিয়ে দেওয়ার মতো একটা আদেশ হয়েছিল, পরে সেটা প্রত্যাহার করে কিন্তু তার আবেদনটি গ্রহণ করে একটা সার্কুলার হয়েছে। এর মধ্যে একটা বিভ্রান্তির জায়গা আছে, সেটা আমরা পরে হয়তো জানতে পারবো। আপনি যে কথাটি বললেন, যে ফিগারটির কথা বললেন, এই ফিগারটি এখনো পর্যন্ত প্রমাণিত না। যেমনটি বলছিলেন সোহেল ভাই, যে এটা এখনো প্রমাণিত না। তবে আমরা খুশি এই কারণে যে দ্রুততার সাথে দুদক এটি আমলে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে, যেটা আজকে সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই তদন্তটা কোনো প্রভাব মুক্তভাবে হবে, এটা আমাদের একটি সংগঠনের বিক্ষোভ মার্চ টু দুদক কর্মসূচির পরে তারা বলেছে যে এটা
না সেটা তদন্ত সেটা করবে। পরে না, পরে বলে নাই, তার আগেই দুদককে এটা আমলে নেয়ার জন্য দুদকের স্বয়ং উপদেষ্টার পক্ষ থেকেও দুদককে তদন্ত করার জন্য এটা আহ্বান জানিয়েছেন, তিনি একটা স্ট্যাটাসও দিয়েছেন এই জায়গাটাতে। আমি এখানে উপদেষ্টাকে ডিফেন্ড করার এখানে কোনো জায়গা না, জায়গাটা হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশে যে প্রত্যাশাটা করেছি, এই বাংলাদেশের সামাজিক অবস্থাটা যে দুর্নীতিগ্রস্ত, রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি ছড়িয়ে গেছে, এখানে এদেশের দুর্নীতি কখনো একেবারে নির্মূল হয়ে যাবে এটা বিশ্বাস করাটা আমাদের জন্য বাস্তবতার নিরিখে খুবই কঠিন। এই দুর্নীতি হবে, দুর্নীতি হওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্নীতির প্রতিকারের ব্যবস্থা, যারা দায়িত্বে আছে, যারা এগুলো দেখভাল করার দায়িত্ব, এই দুর্নীতি অনুসন্ধানের দায়িত্ব, প্রতিরোধ করার দায়িত্ব, তারা তাৎক্ষণিকভাবে রেসপন্স করছে কিনা এবং সেটা প্রভাবমুক্তভাবে করছে কিনা, নিরপেক্ষভাবে করছে কিনা, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেটা দেখে আমরা মনে করি যে এটা যথাযথভাবে যথাযথ পথেই এটা অগ্রসর হচ্ছে। আমরা বিশ্বাস করি যে এখানে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আবার এখানে প্রভাবমুক্তভাবে কোনো রকম বিভ্রান্তি ছাড়া যদি তারা সত্যি সত্যি নির্দোষ প্রমাণিত হয় সেটাও ভালোভাবে। কিন্তু এখন একটা ট্রেন্ড হচ্ছে কি, আপনি দেখেন, আপনি গত 15 বছরে কিন্তু এইভাবে সরকার ঘনিষ্ঠ কারো দুর্নীতি নিয়ে এভাবে ভার্চুয়াল জগতে আগেই ট্রায়াল হয়ে যাওয়া, মানে প্রমাণিত হওয়ার আগেই যে ভার্চুয়াল ট্রায়াল, এইটা কিন্তু অতীতে ছিল না, থাকার সুযোগও ছিল না। আমরা ডিজিটাল লাইনে দেখেছি, যেটা 2 লাইন লেখার কারণে আপনি জানেন যে আমাদের যে গুম হয়েছিলেন ফটো সাংবাদিক কাজল, সে কিন্তু একটা স্ট্যাটাসের সেভ একটা স্ট্যাটাসের কারণে, তা স্ট্যাটাসও না, মানব জমিনে একটা রিপোর্ট ছাপা হয়েছে, সেটা একজন এমপির, মাগুরার একজন এমপির বিরুদ্ধে অভিযোগটা মানব জমিনে ছাপা হয়েছিল, সেটা শেয়ার করেছিল, তার জন্য তাকে কিন্তু 53 দিন গুম করে রাখা হয়েছিল এবং আন্তর্জাতিক চাপের কারণে তাকে সে যশোর সীমান্তে একটা খালের মধ্যে ফেলে গেছে। তো সেই অবস্থা তো এখন নাই। এটাই আমাদের নতুন বাংলাদেশের উন্নতির জায়গাটা, আমাদের আস্থার জায়গাটা কিন্তু এটাই। আমরা বিশ্বাস করি যে যত ক্ষমতাধরই হন না কেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং কোনো কিছু যদি অনিয়ম করেন, দুর্নীতি করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা, আইনের মুখোমুখি করা, এটাই কিন্তু প্রত্যাশার জায়গা। সেই প্রত্যাশা অনুযায়ী আমি মনে করি অগ্রসর হচ্ছে, এটাই একটা সুখের বিষয়। অনুপ কামাল খান, এটার সঙ্গে যদি আমি যুক্ত করি যে যেই উপদেষ্টাদের কথা বলছি, তার একজন উপদেষ্টার বাবার বিরুদ্ধেও মাঝখানে অভিযোগ এলো, তিনি ঠিকাদারের লাইসেন্স নিলেন, আবার এটা ক্যান্সেল করা হলো। এই জায়গাটার পাশাপাশি ওনাদের যে নতুন দল, মানে ছাত্রদের যে নতুন দল এনসিপি, সেই দলের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ হলো, তাকে অব্যাহতি দেয়া হলো। এগুলো ওই যে যেটি আইম আবদুল্লাহ বললেন যে আমাদের দেশ থেকে দুর্নীতি একদম নির্মূল হয়ে যাবে, হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। তারপরেও সেই জায়গাটায় এই বাহিনীর এই গ্রুপ অফ পিপল যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তাদের কাছ থেকে কেনই বা আসবে না? এটা হচ্ছে যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে এই যে যারা তরুণরা, যারা ফ্যাসিবাদ হটিয়েছে আন্দোলনে, যারা প্রধান ভূমিকায়, মুখ্য ভূমিকায় ছিল, তাদের ব্যাপারে কিন্তু তারা কতকগুলো নতুন বাংলাদেশের কথা বলেছে, নতুন রাজনীতির কথা বলেছে, নতুন বন্দোবস্তের কথা বলেছে ফ্যাসিবাদের পতনের পরে। ফলে তাদের প্রতি কিন্তু জনমানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা অনেক বেশি। তারা প্রচলিত ধাঁচের রাজনীতি, যে রাজনীতির সাথে দুর্নীতি জড়িত, যে রাজনীতির সাথে ক্ষমতার অপব্যবহার জড়িত, যে রাজনীতির সঙ্গে নানা ধরনের অনিয়ম জড়িত, রাজনীতি করলেই আপনি অনিয়ম করা আপনার জন্য বৈধ হয়ে গেল, রাজনীতি করলেই দুর্নীতি করার জন্য আপনি একটা ওপেন জেনারেল লাইসেন্স পেয়ে গেলেন, রাজনীতি করলেই আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন, এই যে ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে প্রচলিত রাজনৈতিক সিস্টেমে, সেই ধারার বাইরে কিছু প্রত্যাশা করে মানুষ তাদের কাছ থেকে। এবং এই প্রত্যাশা করে বলেই তাদের দিকে কিন্তু একেবারে স্যাটেলাইটের মতো মানে বিভিন্ন মানুষের নজর আছে, দৃষ্টি আছে, মিডিয়া থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষের এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর তো বটেই, সেটা আছে। এবং ফর দ্যাট রিজন এটা আসছে। এবং তাদের সামান্য কিছু হলে, যেমন একটা থানা লেভেলে বোধহয় একটা লাইসেন্স করেছিল, তাই না? একটা থানা অফিসে একটা লাইসেন্স করেছিল, কিন্তু তার ছেলে, তার সন্তান ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মানে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা। সুতরাং এটা করা তো তার উচিত হয় নাই, এটা উচিত হয় নাই, কেননা এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এটা যে খুব বড় দুর্নীতি তা না, কিন্তু এটা হচ্ছে যে কোনো ব্যক্তি তো একটা ব্যবসা করতে পারে, লাইসেন্স করতে পারে, কিন্তু যেহেতু তার সন্তান হচ্ছে এখানকার মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা, সুতরাং এটা খানিকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যায় এবং সেটা জানার পরে বাতিল করে দেওয়া হয়েছে এবং এটা আরও সতর্ক থাকা উচিত ছিল।
তারপরে আরেকজন ছাত্রনেতার বিরুদ্ধে যে অভিযোগ এসছে, সে অভিযোগ তো তাদের সংগঠনের তরফ থেকে তার বিরুদ্ধে তদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখা যাক, অব্যাহতিও দেওয়া হয়েছে, তাকে অব্যাহতিও দায়িত্ব সাময়িক অব্যাহতি দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে ইমাম আব্দুল্লাহ যে নতুন বন্দোবস্তের কথা বলছি, এই যে নতুন দলটি, তার মধ্যে নতুন বন্দোবস্তের কোনো ছায়া আপনি দেখেন কিনা? কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে অফিসটা তারা ইউজ করেন সেটিও কারো কাছ থেকে নেয়া, অভিযোগ আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা টাকা নিচ্ছে, অভিযোগ আছে তারা বড় জন অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানের টাকা কোত্থেকে আসছে সেটার কোনো হিসাব নেই। তো নতুন বন্দোবস্তটা কি পেলাম আমরা? আসলে হতাশ হওয়ার মতো এখনো সেই জায়গাটাতে আমি অন্তত যেতে চাই না, এই কারণে যে দেখুন, যারা যারা এত বড় আত্মত্যাগ, যারা জীবনকে তুচ্ছ করে যারা আমাদেরকে একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছে, তাদের অনভিজ্ঞতার কারণে কিছু ভুল ত্রুটি হওয়াটা এটা একেবারেই মানে আমি মনে করি অস্বাভাবিক নয়। কারণ এরা সবাই ছাত্র তরুণ, এবং তাদের কোনো শাসনতান্ত্রিক তাদের কোনো দেশ চালানোর বা প্রশাসন চালানোর, ইভেন একটি রাজনৈতিক দল পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকতে হয়, এইসব অভিজ্ঞতার অভাব তো তাদের আছে। কিন্তু তারা, এটাও তো সত্য যে তারা যদি সেদিন, আমরা অনেকভাবে রাজনৈতিক দলগুলোকে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই আগস্ট বিপ্লবের জন্য আমরা কৃতিত্ব দিই, নিশ্চয়ই তাদের যে জনশক্তি, সেই জনশক্তি যদি এই ছাত্র নেতৃত্বের, বিপ্লবী ছাত্র নেতৃত্বের পাশে না দাঁড়াতো, তাদের আহ্বানে যদি সাড়া না দিত, 15 বছরের সংগ্রামে যদি প্রেক্ষাপট তৈরি না হতো, নিশ্চয়ই এটা ডিফিকাল্ট হতো। কিন্তু এটাও তো সত্য, আমরা কিন্তু সবাই কিন্তু সেদিন এই নেতাদের দিকে তাকিয়েছিলাম, কারণ আমরা বুঝেছিলাম যে এখন কোনো রাজনৈতিক দল যদি এ ধরনের শেখ হাসিনার পতনের ডাক দেয়, সেটা অতীতে অনেক ডাক দেওয়া হয়েছে, তাতে সাধারণ জনগণ সেভাবে সাড়া দিবে না। সেই কারণেই আমরা কিন্তু নাহিদ ইসলামকে খুঁজে বের করতে হয়েছে, তাকে দিয়ে এটা ঘোষণা দেওয়াতে হয়েছে। সেটা কিন্তু কোনো বড় বড় হেভিওয়েট রাজনৈতিক দলের নেতা কিন্তু সেটা দেন নাই, কারণ সেই সময়ের প্রেক্ষাপটটা আমরা যদি এত তাড়াতাড়ি ভুলে যাই, তো সেই সময়ের প্রেক্ষাপট ছিল তাদের মুখ দিয়ে যেটা আসছে সেটাই গণমানুষের চাওয়ার জায়গা ছিল। তো সেই জায়গাটা থেকে তারা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন রাজনীতিতে তারা আসা না, এভাবে আসা ঠিক হয়েছে কিনা, ক্ষমতার পাঠ হওয়া ঠিক হয়েছে কিনা, এগুলো নিয়ে বিতর্কের বিস্তর জায়গা আছে। কিন্তু সেই জায়গাটাতে তাদের কিছু ভুল ত্রুটি থাকবে, তারা সঙ্গে সঙ্গে সেগুলা শুধরে নেওয়ার জায়গাও তাদের আছে। আর এটাও তো ঠিক, যদি এমনটা আমি ভাবি যে তাদের বিরুদ্ধে তিলকে তাল করা হচ্ছে, যদি এমনটা ভাবি যে যারা পতিত সরকার, তাদের প্রথম টার্গেট হচ্ছে এই বিপ্লবী তরুণদেরকে ভিলেন বানানো, তাহলে পরে যাতে তাদের ডাকে যাতে এই পতিতরা ফেরার চেষ্টা করলে তাদের ডাকে যাতে ছাত্র তরুণরা আর সাড়া না দেয়, এই টার্গেট করে তাদের বিরুদ্ধে যদি এই প্রপাগান্ডাটা যা না তারও বেশি যদি এটাও তো মানে এইভাবেও দেখা যায়। কিন্তু বিষয়টা আমরা কিন্তু অতীতের বিভিন্ন সময়ে আওয়ামী লীগের কৌশলে দেখেছি, তারা একটা একটা করে প্রথমে জামাতকে নিঃশেষ করেছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে, তারপরে কিন্তু বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান এদেরকে সাজা দিয়েছে। এটা এবারও তো যদি কৌশলটা এমন হতে পারে, এই বিপ্লবী নেতৃত্বকে তাদের চরিত্র হনন করে, তাদেরকে মানুষের কাছে হেয় করে, তাদেরকে যদি ডিমোরালাইজ করা যায় এবং তাদের ডাকে যদি আগের মতো সেভাবে সাড়া না দেয়, তাহলে পতিতদের ফেরার ক্ষেত্রে তাদের জন্য সুবিধাজনক হয়। এই জন্য তো মানে এরকম ভাবেও ভাবা যায়, এরকম ভাবেও তো নিশ্চয় ভাবা যায়। একদম পরিষ্কার। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনাদের সঙ্গে আলোচনা আসছি। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। দুজনকে আবার স্বাগত। মারুফ কামাল খান, একটা প্রতিবেদন আজকে আমরাই 6টার সময় চালালাম, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হলো, সেই চুরির সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বা অভিযুক্ত, কারণ অভিযোগ নিয়ে কথা বলছি, প্রমাণিত নয়, অভিযুক্তরা বরং বেশ ভালো ভালো পোস্টে গেছে, তারা প্রমোশন পেয়েছে এবং তাদের হাতে বরং বাংলাদেশ ব্যাংকের এখন মূল নীতিমালা থেকে শুরু করে সবগুলো। কেন এমনটা হবে? ধরেন আপনার বিরুদ্ধে অভিযোগ, একটা জায়গা তো বাইরে রেখে তারপর তদন্ত হবে, তদন্ত পরে এসে তারপরে আপনার বিষয়টা ফয়সালা হবে, কিন্তু এর আগেই দায়িত্ব দিয়ে দিলেন। না, এটা তো খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, নিন্দনীয়। এটা কি হয়েছে একজাক্ট আমি রিপোর্টটা পড়িনি বা দেখি নেই, বলতে পারবো না। তো সুতরাং মন্তব্য করাও একটু কঠিন। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকে যা ঘটেছে এটা তো একটা নজিরবিহীন ঘটনা। মানে পৃথিবীতে এ ধরনের ঘটনার নজির খুবই কম।
আপনার একটা সেন্ট্রাল ব্যাংক সেখান থেকে মানে লুট হয়ে নজির বোধহয় নাই, নজির নাই, কোনো মানে আমার জানা মতে নাই। তো এই যে ঘটনা, এই ঘটনার পরে তখন যিনি গভর্নর ছিলেন তার ভূমিকা সম্পর্কে তো বিশদভাবে আলোচিত হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু, কিন্তু তিনি কিন্তু অনেক দিন পর্যন্ত মন্ত্রীর কাছে পর্যন্ত এটা গোপন রেখেছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পর্যন্ত এটা গোপন রেখেছিলেন। তো সুতরাং এই সব কিছু মিলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এবং আরও বড় বড় অফিসার যারা ছিল বাইরে থেকে, যারা বিশেষজ্ঞ হিসাবে এখানে নিয়োজিত ছিলেন, এই সিস্টেমের সঙ্গে যুক্ত, তাদের কিছু তারা দিব্যি চাকরি বাকরি করে চলে গেছে। তো এখন তারপরে এই সরকারের আমলে হয়েছে কিনা জানি না, এখনকার যে বাংলাদেশ ব্যাংকের যে প্রশাসন বা গভর্নর তারা করেছে নাকি এটা আগে থেকেই হয়ে আসছে, বা এই সময়ে হয়ে থাকলে এটা আরও দুর্ভাগ্যজনক। এবং এটা যেহেতু আপনারা এটা একটা মানে নিউজ আইটেম করেছেন, এটা এবং আপনি যেটা বললেন না যে বাইরে থেকে এনে এটিকে গোপন রাখার চেষ্টা হচ্ছে, মন্ত্রীকে জানানো হয়নি। এই মধ্যে আইটি বিভাগের যিনি ছিলেন তিনি সরাসরি বাইরে থেকে দুজন বিশেষজ্ঞ এনে এই ডাটাটা মুছে ফেলারও চেষ্টা করেছেন। তিনি এখন আইটি বিভাগের প্রধান। সুতরাং এইটা মানে সরকারের উচ্চ পর্যায়ে এটা খতিয়ে দেখা দরকার, তদন্ত হওয়া দরকার। এবং এর জন্য যদি কেউ জড়িত থাকে তাদের অবশ্যই মানে যদি কেউ মানে সচেতনভাবে এই অপরাধ করার সঙ্গে যুক্ত থাকে যারা কর্তৃপক্ষের মধ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, এম আব্দুল্লাহ। আমি আজকে সকালে একটা সাক্ষাৎকার দেখছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, তিনি এখন নিউ ইয়র্ক সফরে আছেন, সেখানে একটি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে তার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে গত 15 বছরে পুরো ব্যাংকটাকে সংঘবদ্ধ ডাকাত দল যেভাবে হানা দেয়, সংঘবদ্ধ ডাকাত দলের মতো বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক না, ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরের কথা বলেছেন, ব্যাংকিং সেক্টরের কথা বলছেন তিনি। পুরো ব্যাংকিং সেক্টরটা এভাবে ডাকাতি করা হয়েছে এবং সেখানে রাষ্ট্রশক্তি থেকে শুরু করে যত রকম মানে সরকারি যত অর্গানগুলো আছে এগুলো সবাই এটাতে ডাকাতিতে সহযোগিতা করেছে, এটা তিনি বলছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপলব্ধি এরকম যে এভাবে ডাকাতিটা হয়েছে, এবং সে তার ভাষ্য অনুযায়ী আপনি যাদের কথা বললেন তারাও ডাকাত দলের সদস্য ছিল, তাহলে সেই ডাকাত দলের সদস্যদেরকে তিনি কেন এখনো সেখানে খুব আদরের সাথে সেখানে রাখছেন এবং তাদেরকে ডাকাতি আবার করার বা এখনো করার সেই সুযোগ করে দিচ্ছেন? এটা তো একটা বিরাট প্রশ্ন। তো আমরা এটাই আমাদের দুর্ভাগ্য যে শুধু বাংলাদেশ ব্যাংক কেন, আমাদের পুরো প্রশাসন যন্ত্র বলেন, পুলিশ বাহিনী বলেন, তারপরে আপনার অন্যান্য সকল সেক্টরের ক্ষেত্রেই প্রতিনিয়ত এ ধরনের অভিযোগ আসছে। এর ক্ষেত্রে যেহেতু আমি সরকারের সাথে ছোট একটা জায়গা থেকে আমি সম্পৃক্ত আছি, বিভিন্ন সময় এই বিষয়গুলো আমাদের মানে অঙ্গনেও যে ফোরাম আমরা বিভিন্ন সময় বসছি সেখানেও এই বিষয়গুলো মাঝে মধ্যে উঠে আসছে। যখন আসছে তখন প্রশ্ন করা হয় যে বিকল্প কি, বিকল্প নাম দেন এই জায়গাটাতে, একজন যোগ্য লোকের নাম দেন। তো সেই জায়গাটাতে আসলে খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে সেভাবে বিকল্প যোগ্য উপযুক্ত বিকল্প অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে তা না, কিন্তু অনেক ক্ষেত্রেই উপযুক্ত বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ একটি জায়গায়, কেন্দ্রীয় ব্যাংকে, এটা আমি মনে করি যে আপনি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটা জায়গায় একজনকে সেখানে উপযুক্ত বিকল্প পাচ্ছেন না বলে সেখানে এখনো পর্যন্ত আপনি কন্টিনিউ করতে হচ্ছে, এটা কিন্তু একরকম। কিন্তু বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যাদের হাতে রিজার্ভ, যাদের হাতে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন, তাদেরকে সেই জায়গাটাতে এরকম লোকজন যারা লুটেরার সহযোগী, লুটেরা, নিজেরা লুটেরা, সেই ধরনের লোকজনকে এভাবে বসিয়ে রাখা হবে। এবং আপনি যেটা বলছিলেন যে আপনাদের রিপোর্টেই বোধহয় আছে বেশ কয়েকটি 7-8টি ডিপার্টমেন্টের একজন ব্যক্তি 9টি ডিপার্টমেন্টের দায়িত্ব একজন ব্যক্তি পালন করছে, যিনি এর আগে ফ্যাসিবাদের দোসর হিসেবে, লুটের সহায়তাকারী হিসেবে ছিল। তো এটা তো একটা বিস্ময়কর একটা বিষয়। আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই আপনাদের এই রিপোর্টের পরে গভর্নর সহ সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ে যারা আছেন তাদের প্রত্যেকেরই এই বিষয়টা বিবেচনায় নেওয়া দরকার এবং সেটা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েই অবিলম্বে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। না, গভর্নর সাহেব তো অতীতের ব্যাপারে অনেক সোচ্চার বিরুদ্ধে বলেন সবসময়, ঠিক আছে, এবং অতীতে ব্যাংক লুট হয়েছে, ব্যাংকিং সিস্টেম পুরোটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই দোসররা যারা করেছে তাদেরকে উনি প্রমোশন দেবেন, তাদেরকে উনি আরও দায়িত্বে দিয়ে রাখবেন, এটা তো হয় না। এটা তো জবাবদিহি উনাকেই করতে হবে, কেননা এটা তো উনি ভালো ভালো কথা বলেন, বড় বড় কথা বলেন, কিন্তু যে রিপোর্টের কথা আপনি বলছেন
যে সেখানে ওই চোর ডাকাতদেরকেই উনি যাদেরকে চোর ডাকাত বলছেন তাদেরকে উনি প্রমোশন দিচ্ছেন। তো তাহলে খালি অতীতের উপরে দায় চাপালে তো হবে না, এখন এটাকে সুষ্ঠু ব্যবস্থায় আনতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এবং এটার জন্য যদি উনি দায়ী থাকেন তাহলে ওনার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। আরে এটা তো আপনার চোর ডাকাতদেরকে আপনি আরো বড় বড় পদে দিয়ে দেবেন, এটা কোনো কথা হলো নাকি? আর দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, আপনি খালি রাখেন ওই জায়গায়, তো আপনি কাউকে দেবেন না, কিন্তু আপনার ডাকাতকে বসিয়ে দেবেন। না, ওই যে মানে এম আব্দুল্লাহ যেটা বললেন, যোগ্য লোক পাওয়া যাবে না, যোগ্য না, লোক পাওয়া যাবে, নাই পাওয়া তাই যাবে না বলে কেন? অবশ্যই যে সেখানে তাদেরকেই বসাইতে হবে। হ্যাঁ, সেটাই। সে না, আপনি বাইরে থেকে নিয়ে আসেন, জি। বাইরে থেকে নিয়ে আমি আসেন। একটু যোগ করি। আপনি জানেন যে প্রশাসনে একসঙ্গে প্রায় 700-800 লোককে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। তো এটা একেবারে ডিএস থেকে সরাসরি সচিব পর্যন্ত, এবং এদের কিছু কিছু কয়েকজন তদবির করে নানানভাবে চেষ্টা করে তাদেরকে কিছু জায়গায় তাদেরকে পদায়ন, মানে চুক্তিভিত্তিক যারা চাকরি থেকে চলে গেছেন তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এদের কিন্তু পারফরমেন্স নিয়ে অত্যন্ত রিপোর্ট কিন্তু হতাশাজনক। দীর্ঘদিন মানে চাকরিতে ছিল না, সম্পৃক্ত না থাকার কারণে। এবং আপনি একজন ডিএস, একজন সচিব, আপনি ভাবেন ডিএস থেকে সচিব, ডিএস কোন পর্যায়ে কাজ করেছেন, তিনি এখন সচিব পদমর্যাদায়। তিনি কোথাও যদি তদবিরের জোরে কোনো দিক থেকে পুশ করার কারণে যদি দায়িত্ব পান, তার পক্ষে সেখানে দায়িত্ব পালন করা, এটার জন্য এই গভর্নমেন্ট দায়ী, গভর্নমেন্ট দায়ী মানে তারা কিন্তু রেসিস্ট করতে হবে, এগুলো পলিটিক্যাল প্রেসারে হয়েছে এই সমস্ত নিয়ম। হ্যাঁ, এই সব জায়গায় এই ধরনের হতাশাজনক চিত্র আছে। আপনি জানেন যে ডিএমপির তে এবং আইজিপি পদে কাদেরকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আবার কিন্তু বাস্তবে কিন্তু চেঞ্জ করতে হয়েছে একবার, আবারও এগুলো নিয়ে নানান ধরনের আবার চেঞ্জ করার পরেও এখনো কথা হচ্ছে। কিন্তু আগে যাদেরকে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু এই আদর্শিক বিবেচনায় বা বিগত সরকারের রোষানলে পড়েছিল সেই বিবেচনায় কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের সফল হন নাই তারা। তো এই চিত্রগুলো যখন সামনে থাকে তখন আসলে নতুন কাউকে দায়িত্ব দেওয়া একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, পুরো বিষয়টা নিয়েই নানা সরকারে যারা থাকেন তারা যে এগুলো উপলব্ধি করছেন না, একেবারে এইভাবে মানে বললে অবিচার করা হয়। আমি মনে করি যে এগুলো উপলব্ধি অনেক ক্ষেত্রেই করছেন, কিন্তু সেটার সমাধানটা সেভাবে তাদের কাছে আসছেন। আবার ভুলভ্রান্তি যে হচ্ছে না তাদের, সেখানে যে নানান দিক থেকে নানান কর্নার থেকে পুশ করা হচ্ছে না, এগুলো কিন্তু মানে ঠিক না। সবকিছু মিলিয়েই হতাশার জায়গা অনেকখানি আছে, ক্ষোভের জায়গা অনেকখানি আছে। খুবই খারাপ ব্যাপারটা হচ্ছে যে তারা সংস্কারের, যে সরকার এখন ক্ষমতায় আছে, অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, তারা সংস্কারের সরকার, তারা সংস্কার করবে, এই প্রচলিত সিস্টেমের দ্বারা তারা পরিচালিত হবে না, চলবে না। তো এই ধরনের কমিটমেন্ট নিয়ে যারা আসছে তারা পলিটিক্যাল, ওই যে যেটা আগেও হতো পলিটিক্যাল প্রেশারের কাছে আপনি সাকাম করুন, এই সরকার তো কোনো দল নাই। এখন পলিটিক্যাল প্রেশার কার? এখন পলিটিক্যাল প্রেশার যারা পলিটিক্যাল পার্টি আছে, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, যার যত শক্তি আছে সে তত বেশি প্রেশার, মানে সবাই, মানে বাইরে যারা জামাত ইসলামী করছে, বিএনপি করছে, সবাই করছে। এই সরকারের তো, এই সরকারে যারা আছেন তারা তো আসলে একেবারেই মানে ক্ষমতায় দায়িত্ব পালন করার জন্য তারা একেবারেই নবী, তারা তো এই নেচারের দায়িত্ব কখনো পালন করেন নাই। যে কারণে আপনি যখন প্রশাসন, বাংলাদেশের প্রশাসন বাস্তবতা হচ্ছে যে গত 54 বছরের ইতিহাসে প্রশাসনে যারা নিয়োগ পেয়েছেন তারা দুই ধারার লোকজন নিয়োগ পেয়েছেন, হয় আওয়ামী লীগের ব্লেসিং নিয়ে নিয়োগ পেয়েছেন, না হলে বিএনপির। ক্ষুদ্র কিছু আরেকটা ধারা আছে, ক্ষুদ্র, সেটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। তো এখন আপনি যদি আওয়ামী লীগের বিকল্প খুঁজতে গেলেই সেটা বিএনপি ঘনিষ্ঠ লোকজনকেই আপনাকে গ্রহণ করতে হচ্ছে। সেই জায়গাটাতে আবার সেখানে পুশও করা হচ্ছে। একদম পরিষ্কার। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। আমার দর্শক, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতির পর আবার স্বাগত। সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন এম আব্দুল্লাহ এবং মারুফ কামাল খান। মারুফ কামাল খান, লামিয়ার মৃত্যুটা কতটুকু নাড়া দেওয়া উচিত বলে আপনার মনে হয়? কারণ আমি কেন বলছি, 2 মাস হয়ে গেল এই মেয়েটি গ্যাং রেপের শিকার হয়েছে, 2 মাস হয়ে গেল বিচার কার্যক্রম শুরু হয়নি, অ্যারেস্ট হয়েছে, তাকে উল্টো থ্রেট দেয়া হচ্ছিল, তাকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, কোথাও থেকে কোনো রকম সহানুভূতি পেল না, শেষ পর্যন্ত আত্মহনন। কি বলবেন? এটা তো কল্পনার বাইরে, এবং শহীদদের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা, কতটা দায়িত্বজ্ঞানহীন আমরা, তার প্রমাণ এটা। গোটা সমাজই, সরকার তো বটেই, সরকার, প্রশাসন, রাষ্ট্র, তারা কিছুই করছে না।
এটা খুবই নিন্দনীয়, দুঃখজনক। যা হওয়ার হয়ে গেছে, আমরা তো আর ফেরত আনতে পারবো না, কিন্তু এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে যথোপযুক্ত শাস্তি, বিচার এটা নিশ্চিত করার জন্য দাবি জানাই। এছাড়া আর কি বলবো। এই অভিযোগগুলো পাওয়ার পরে বা তার মানসিক অবস্থার কারণে কালকে কিন্তু এনসিপির নেতারা গেছিলেন ওই মেয়েটির কাছে দেখা করতে, মেয়েটিকে বুঝিয়ে এসছে, তারপরেও মেয়েটিকে বোঝানো গেল না। মানে তার ভয়টা কোথায় ছিল আসলে, কি মনে হয় আপনার? না, ভয় তো কথা আপনি বললেনই। তার সে গ্যাং রেপড হয়েছে, সে বিচার পায় নাই, তাকে উল্টো তার পরিবারকে ভীতি প্রদর্শন করা হচ্ছিল। এবং সেটা কখন হচ্ছে? এখন তো আওয়ামী জামানা নাই, আওয়ামী লীগ নাই, তো ফ্যাসিবাদ নাই। এখন তো ফ্যাসিবাদ বিরোধী সরকার, প্রশাসন সবই তো ফ্যাসিবাদ বিরোধী। তারা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিভাবে এটা চলে, এটা তো কল্পনাতীত, কল্পনার বাইরে। এটা খুবই নিন্দনীয়। এবং আব্দুল্লাহ, আজকে এই মেয়েটি মারা যাওয়ার পরে তার মরদেহ নেয়ার পিছনে একটি রাজনৈতিক দল খরচ করেছে। জানাজায় গিয়ে জামায়াতের আমির পর্যন্ত উপস্থিত, দলের বিএনপির নেতারাও আছে, এখানে এনসিপির নেতারা মিছিল করেছে, বিক্ষোভ জানিয়েছে, কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে এগুলো করা হলো না কেন? এটাই তো আমাদের রাষ্ট্র ব্যবস্থার মূল দুর্বলতার জায়গা, এবং আমাদের রাজনীতির ক্ষেত্রে এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা। আপনি দেখেন যে আমরা কিছুদিন আগেও রেপ নিয়ে, দর্শন নিয়ে আমাদের পুরো দেশটা এক ধরনের উত্তাল হয়ে গেছে। আসিয়া ধর্ষণ, হ্যাঁ, আসিয়া ধর্ষণের ঘটনায়, সেই ঘটনাটির প্রেক্ষিতে আমরা দেখলাম যে দ্রুত আইন চেঞ্জ করা হলো এবং সেটার বিচারও অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমাদের রাষ্ট্রটা এমন জায়গায় চলে গেছে, আমরা কোনো কিছু ভাইরাল না হলে কিন্তু আমাদের কানে তোলার আমাদের সময় হয় না। এটা রাষ্ট্র বলি আর আমি সাংবাদিক বলি, আমাদের মিডিয়া বলি, আমাদের সবার কিন্তু জায়গাটা এরকম হয়ে গেছে, আমরা সবাই ভাইরালের দিকে নজরে আছি। ভাইরাল হতে হবে, এটা নিয়ে ভার্চুয়াল জগতে তোলপাড় হতে হবে, সড়ক অবরোধ করতে হবে, জনভোগান্তি হতে হবে, গাড়িতে আগুন দিতে হবে, ভাঙচুর করতে হবে, তাহলে পরে আমাদের কানে পানি যায়। কিন্তু তার আগ পর্যন্ত আমরা কোনো রাষ্ট্রে কিন্তু এই ধরনের কোনো সভ্য রাষ্ট্রে কিন্তু এইভাবে চলে না। কিন্তু প্রত্যেকটি সভ্য রাষ্ট্রে যে কোনো দাবি ওঠার পরে তাৎক্ষণিকভাবে সেটার ব্যাপারে সেটার কোনো রকম মুভমেন্ট ছাড়াই কিন্তু যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার। কিন্তু আমরা এই পরিবর্তনের পর আমরা প্রত্যাশা করি যে আগামী দিনগুলোতে আমাদের এইভাবে লামিয়াদের জীবন দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে না যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কতটা ভঙ্গুর, কতটা নির্দয়, কতটা আমাদের পরিস্থিতিটা আমাদের কাছে, আমরা কতটা অমানবিক, আমরা কত পশুত্ব আমাদের সমাজের মধ্যে কতটা প্রাধান্য পেয়ে বসছে। আপনি দেখেন, আমরা যখনই আমাদের একটা নারী সংগঠন, কিছু নারী সংগঠন আছে, তাদের কিন্তু সব সময় তাদের মধ্যে এইসব চেতনা জাগ্রত হয় না নারীদের পক্ষে, কখনো কখনো কোনোটার। এটার কারণ কিন্তু দুর্বোধ্য, সব বিষয়ে কিন্তু হয় না। তো এই জায়গাগুলোতে আমরা চাই না যে নারী সংগঠনের নামে কোনোটা নিয়ে তুলকালাম কাণ্ড হবে, কোনোটার ব্যাপারে কোনো আওয়াজই তুলবে না, প্রত্যেকটার ব্যাপারে আবার রাস্তায় নেমে হাজারো মানুষকে দুর্ভোগে ফেলবে, সেটাও না। কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামোটা যদি এমনভাবে পরিচালিত হয় যে আমাদের ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটি ঘটনাটাকে আমরা কোনো রকম এ ধরনের আন্দোলনের মুখে ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে ছাড়াই আমরা এগুলাকে গুরুত্ব দেব, যথাযথ ব্যবস্থা নেব, এই জায়গাটাতে যেতে আমাদের আর কতদিন সময় লাগবে, এটাই কিন্তু আমাদের জন্য। আব্দুল্লাহ বললেন ভাইরাল, আজকে সন্ধ্যায় একজন মানবাধিকার কর্মী বললেন যে আপনারা মানে মিডিয়া তো এটা নিয়ে খুব বাড়াবাড়ি করেন। সেটা আমি তো বললাম যে ভাইরাল না হলে আমরা মিডিয়াও সেটার পিছনে ছুটি না, আমরা বুম নিয়ে ছুটি না, আমরা সেটা নিয়ে কথা বলে যতক্ষণ পর্যন্ত একটা ঘটনা ভাইরাল হলো তারপরে আমরা এটার পিছনে আমাদের কাছে আমরা যদি প্রত্যেকটি হাজারো ঘটনার এরকম উদাহরণ দেওয়া যাবে, মিডিয়া ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দেয় না যতক্ষণ পর্যন্ত না এটা ভার্চুয়াল জগতে এটার গুরুত্ব হয়েছে। আমাদের অবস্থাটা হয়েছে এই যে মানে ভাইরাল হওয়া বা ভিউর যে পেছনে ছোটা, এই মানসিকতার জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আসা আমার মনে হয়। কিন্তু এই যে মারুফ কামাল সমাজের জায়গাটাও তো পরিবর্তন করে। আমি যদি একটু মানে ভুক্তভোগী হই, আমার আশেপাশের মানুষ আমাকে যে আবার বারবার ভুক্তভোগী করার চেষ্টা করে, সেই জায়গা থেকে সমাজকে পরিবর্তন করব। সামাজিক অবক্ষয়ের জায়গায় সামাজিক অবক্ষয়টা আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে যে কতগুলো প্রাইমারি বিষয় আছে। সেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, প্রথম হচ্ছে যে সে একটা শহীদের কন্যা, এবং শহীদ পরিবারগুলো কিন্তু এখন ভালনারেবল, শহীদ পরিবারগুলো ভালনারেবল নানা কারণে।
কারণ তারা একটা সরকারের একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে, কেউ কেউ বেঁচে আছে, কেউ কেউ পঙ্গু হয়েছে। তাদের নিরাপত্তাটা কিন্তু এই রাষ্ট্রের সবচাইতে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা উচিত, সেটা আমরা দেখিনি। তার পরিবারের সদস্যরা আজকে এইভাবে হচ্ছে, জীবন হারাচ্ছে, রেপড হচ্ছে এবং সেরকম ন্যায় বিচার পাচ্ছে না। এটা প্রশাসনের মানে ক্ষমার অযোগ্য অপরাধ। এটা উচিত ছিল সঙ্গে সঙ্গে এটার ব্যবস্থা নেওয়া এবং কাদের শৈথল্যে এই ঘটনা ঘটেছে এটা তদন্ত করা উচিত এবং এর বিচার করা উচিত, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আন্দোলনে অবদান রেখেছে, তাদের নিরাপত্তা যে আরও অনেক বেশি নিশ্চিত করা দরকার, সেটা এই লামিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সেটা আবার আমাদের সামনে প্রকট হবে। আসিয়ার কথা বললেন এম আব্দুল্লাহ, আসিয়ার জায়গাটা একদম মানে বোনের শ্বশুর, এই সামাজিক অবক্ষয়, ঘরের ভিতরে অবক্ষয়, মানসিক অবক্ষয়, এটা কিভাবে রোধ করব আমরা? এটার জন্য তো সামাজিক বিপ্লব লাগবে, সামাজিক আন্দোলন লাগবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন লাগবে, সেটা একটা সুদূর প্রসারী ব্যাপার, সেটা সময় লাগবে। কিন্তু কতকগুলো ঘটনা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে সঙ্গে তার প্রতিকার এবং প্রতিবিধানের জন্য যে সমস্ত মেশিনারিজ আছে তাদেরকে তো সক্রিয় হতে হবে, তাদেরকে তো তাদের ভূমিকাটা পালন করতে হবে। এম আব্দুল্লাহ, আপনার কাছে শুনি শেষের দিকে আমরা একদম। সেই কথা এটাই যে আমাদের সামাজিক অবক্ষয়টা আমাদের এমন জায়গায় চলে গেছে যে এর জন্য আমাদের ধর্মীয় মূল্যবোধের জায়গাটাও আমাদের মনে হয়, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এই জায়গাগুলো যখন আমাদের মধ্যে অবক্ষয়ের জায়গাটাতে এতটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তার আপনি যে ঘটনা আসিয়ার কথাটি বললেন, এছাড়াও আরও অনেকগুলো ঘটনা সমাজে ঘটছে এবং এটার জন্য আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা প্রচণ্ড প্রভাব এখানে কাজ করছে। এই জায়গাগুলোতে যদি আমরা কি মোবাইল হাতে খুললেই আমরা সেখানে রিলগুলোতে আমরা কি দেখছি, সুটসুরির নানান জন্য সুটসুরিমূলক নানান ধরনের আমাদের কন্টেন্ট আমাদের সামনে আসছে এবং সেটা এই তরুণ যুবাদের সামনে যখন আসছে, তাদের চোখের সামনে, তখন তাদের সেটাকে প্র্যাকটিসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে একটা মানসিক প্রভাব তৈরি হচ্ছে, এগুলোও কিন্তু সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে একটা বড় উপাদান হিসেবে কাজ করছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হওয়ার জন্য আমাদের নৈতিক মূল্যবোধের জায়গাটা, ধর্মীয় মূল্যবোধের জায়গাটা, সামাজিক যে মূল্যবোধের জায়গাগুলোতে, এগুলোতে আমাদেরকে অত্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্রের মাধ্যমে কাজ করা। আপনাকে ধন্যবাদ। মারুফ কামাল খান, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের সংবাদ।